আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো এই পর্যায়ে তোমাদের সামনে আরও একটা ক্লাস নিয়ে হাজির হয়ে গেছি এবং এই ক্লাসে আমাদের আলোচনার বিষয় দেখতে পাচ্ছ ভিত্তির শ্রেণী বিভাগ, অর্থাৎ আমরা যে অধ্যায়টা ভিত্তি নিয়ে আলোচনা করতেছিলাম। তো ভিত্তি আসলে কত প্রকার হতে পারে, কি কি ধরনের হতে পারে সেই সম্পর্কে আমরা এই ক্লাসে আইডিয়া নেওয়ার চেষ্টা করব এবং এই ক্লাস সম্পর্কিত কি কি প্রশ্ন আমরা, অর্থাৎ এই ক্লাসটা ভালোভাবে আমরা যদি বুঝে ক্লাসটা শেষ করতে পারি তাহলে এখান থেকে আমরা কি কি প্রশ্ন অ্যান্সার করতে পারবো সেগুলো একে একে দেখার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব। তো দেখা যাক আমরা ভিত্তিকে কয় ভাগে ভাগ করতে পারি। দেখো পিছনে লেখা আছে যে ভিত্তিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা কি গভীর ভিত্তি আর একটা অগভীর ভিত্তি। তো এইটার বিভিন্ন ধরনের সংজ্ঞা পাওয়া যায়, ঠিক আছে, যে গভীরতা, তারপর হচ্ছে যে প্রস্থ, এইটার দেখা যাচ্ছে অনুপাতটা হিসাবে অনেক কিছুই বলে, ঠিক আছে। তবে হ্যাঁ, সহজ কথায় যদি আমরা দেখি যে ভিত্তির যে গভীরতাটা এটা ভিত্তির প্রস্থের চাইতে অনেক বেশি যদি হয় তখন সেটাকে আমরা বলি গভীর ভিত্তি। এবং যদি দেখি যে ভিত্তির প্রস্থ এবং এর যে গভীরতা এটা মোটামুটি দেখা যাচ্ছে যে ভিত্তির গভীরতা হয় প্রস্থ থেকে ছোট, না হয় প্রস্থর সমান, না হয়তো প্রস্থের কাছাকাছি একটু বেশি, তো সেই সব ক্ষেত্রে আমরা কিন্তু অগভীর ভিত্তি দিয়ে থাকি। কিন্তু এইটা আসলে একেবারে আমাদের বলতে গেলে অ্যাকুরেট সংজ্ঞা না। অ্যাকুরেট সংজ্ঞা কি, যখন কাঠামো তো যখন কোনো আমরা কাঠামো তৈরি করব সেই কাঠামো কি করবে, যে সেই কাঠামোর উপর কিছু মনে করো যে আমরা ইনফ্রাস্ট্রাকচার করব, করার পর সেখানে থেকে কিছু লোড আসবে, কাঠামোর নিজস্ব ওজন আছে। এই ওজনটা কি করে, এই সকল লোডগুলোকে কি করে ভিত্তি, এই ভিত্তি নিজের উপর নেয়, নিজের উপর নিয়ে নিজে কিন্তু সে বহন করতে পারে না। সে কি করে, যে মোটামুটি মাটির একটা শক্ত স্তরে, অর্থাৎ যে জায়গায় গেলে আমাদের মাটি এই লোডটা নিতে পারবে তেমন একটা গভীরতায় গিয়ে ওই মাটির শক্ত তলে গিয়ে, অর্থাৎ শক্ত মাটিতে গিয়ে এই ভিত্তিটা এর যে লোড থাকে এই লোডকে ওখানে ছেড়ে দেয়, অর্থাৎ ছড়িয়ে দেয়, অর্থাৎ ভিত্তি মাটির শক্ত স্তরে গিয়ে সে ছড়িয়ে দেয়। এখন যদি দেখি যে মাটির শক্ত স্তরটা আমাদের ভূত্বক, অর্থাৎ আমরা যে এই যে যেখানে বসবাস করি, অর্থাৎ কি আমাদের ও ভূপৃষ্ঠ, এক কথায় সেই ভূপৃষ্ঠ থেকে অনেক গভীরে, তখন আমরা কি করি, তখন আমরা গভীর ভিত্তি দিই। আর যদি দেখি যে না, মোটামুটি অল্প গভীরতায় যাওয়ার পরেই সেখানে আমরা মাটির শক্ত স্তর পাচ্ছি, তাহলে আমরা সেখানে কি অগভীর ভিত্তি দিই। এবং কাঠামো অনুযায়ীও অনেকভাবে ডিপেন্ড করে, ঠিক আছে। যেমন কিছু কিছু কাঠামো আছে, যেমন আবাসিক বিল্ডিংয়ে কিন্তু খুব বেশি লোড আসে না। কিন্তু যদি বলো যে ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং, কমার্শিয়াল বিল্ডিং, বা দেখা যাচ্ছে যে অন্যান্য যে মনে করো যে বিল্ডিং, ব্রিজ, বড় যে বিল্ডিং, ব্রিজ, এইগুলোর ক্ষেত্রে আমরা তখন দেখি কিন্তু গভীর ভিত্তির প্রয়োজন হয়, কারণ কি সেখানে বেশি লোড আসে। অর্থাৎ আমরা গভীর ভিত্তি দিব নাকি অগভীর ভিত্তি দিব, এটা নির্ভর করে কি, যে ওই কাঠামো কী ধরনের কাঠামো, এবং ওইখানে যে আমাদের যে মাটিটা আছে সেই লোড বহনক্ষম যে মাটিটা, অর্থাৎ দুর্বল মাটি না বা নরম মাটি না, অর্থাৎ লোড বহনক্ষম যে শক্ত মাটি, সেই স্তরটা কত গভীরতায় আছে তার উপর ডিপেন্ড করে আমরা ভিত্তিটা নির্বাচন করে থাকি। তো গভীর ভিত্তি এবং অগভীর ভিত্তি আমরা দুই রকম দেখতে পাচ্ছি। তো অগভীর ভিত্তিকে আবার চার ভাগে ভাগ করা যায়। অগভীর ভিত্তিকে কয় ভাগে ভাগ করা যায়? চার ভাগে। তার ভিতর কি দেখতে পাচ্ছ? স্প্রেড, তারপর আছে কি স্ট্র্যাপের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে যে ক্যান্টিলিভার ফুটিং। অর্থাৎ আমি স্ট্র্যাপ ফুটিং না বলে যদি কোনো জায়গায় ক্যান্টিলিভার ফুটিং দেখি তাহলে কিন্তু এখানে বিচলিত হওয়ার কিছুই নাই। এটা হচ্ছে যে ক্যান্টিলিভার ফুটিং নামেও পরিচিত। এরপরে কি আছে? কম্বাইন্ড ফুটিং, এবং ফাইনালি গিয়ে আছে ম্যাট বা র্যাফট ফুটিং, ঠিক আছে। তো এগুলো সম্পর্কে আমরা সামনে আরও ডিটেল জানার চেষ্টা করব। জাস্ট আমরা এখানে এগুলোর চিত্র কেমন হয় সেগুলো আমরা দেখার চেষ্টা করব, বা একটুখানি হালকা আইডিয়া নেওয়ার চেষ্টা করব, এবং এই ব্যাপারে ডিটেইল আমরা আরও সামনে ক্লাসে গেলে তখন আমরা জানতে পারবো, বুঝতে পারবো। তো দেখো প্রথমত দেওয়া আছে কি, প্রথমত দেওয়া আছে এখানে আমাদের এই যে উপরের লাইনে যে টোটাল 5টা চিত্র দেখতে পাচ্ছ, এই 5টা চিত্র আমরা নর্মালি কি বলি, এইগুলোকে বলি স্প্রেড ফুটিং। স্প্রেড ফুটিং মানে কি? স্প্রেডের বাংলা আসে কি? স্প্রেড বলতে কি, ইংরেজি যে শব্দটা আছে SPREAD। তো স্প্রেড মানে কি? স্প্রেড মানে কি? ছড়িয়ে যাওয়া, ছিটিয়ে যাওয়া, ঠিক আছে। তো ছড়িয়ে যাওয়া মানে কি, যে কাঠামোর যে লোডটা আসতেছে সেই লোডটা কিসের মাধ্যমে আসতেছে? কলামে আসতেছে না? দেখো তো, এই কলামে আসার পর এই কলামটা কি করতেছে, ফুটিংয়ের কলামের যেটুকু এরিয়া ছিল, কলামের তো এইটুকু এরিয়া ছিল, এখন দেখো তো ফুটিংয়ের এরিয়াটা কি আরও বেশি না? তো এই যে বড় এরিয়ায় ছড়িয়ে দিচ্ছে, অর্থাৎ বড় এরিয়ায় যখন ছড়িয়ে দিচ্ছে তখন কি হচ্ছে, আগে যে লোড ইন্টেন্সিটি ছিল, অর্থাৎ যে চাপের তীব্রতা ছিল, এখন কিন্তু বড় এরিয়া হওয়ার কারণে চাপের তীব্রতা কমে গেছে। কারণ কি, আমরা এখান থেকে বলতে পারি যে এইখানে আসতেছে পি পরিমাণ লোড, এবং এই কলামের এরিয়াটা কি, কলামের এরিয়াটা ধরো যে ছোট হাতের এ, এবং এই যে
কি বলা চলে যে হচ্ছে যে ফুটিং, এই ফুটিংয়ের এরিয়াটা তো বড়, আমরা দেখতে পাচ্ছি, এটা ধরলাম বড় হাতের এ। তাহলে বলো তো যে আমরা যদি চাপ বের করি তাহলে এই পি বাই এ বড় হবে নাকি এই পি বাই বড় হাতের এটা বড় হবে বলো তো? যেহেতু আমাদের এই এ বড়, তার মানে বড় সংখ্যা দ্বারা যদি আমরা কোনো কিছুকে ভাগ করি তাহলে কম পাবো, আর যদি ছোট সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে কি পাবো? বেশি পাবো। তাহলে আমাদের এইখানে চাপ কোনটা বেশি? এই যে পি বাই ছোট হাতের এই যেটা অর্থাৎ স্মলে, এটা কিন্তু বেশি। তো আমাদের এইখানে চাপের তীব্রতা বেশি ছিল, আর এখানে কি হয়ে গেল? চাপের তীব্রতা কমে গেল। অর্থাৎ কি এই যে লোডটাকে বিস্তর জায়গায় ছড়িয়ে দিয়ে, অর্থাৎ একটা মোটামুটি সুবিন্যস্ত বড় আকারে এরিয়ায় ছড়িয়ে দিয়ে এখানে চাপের তীব্রতা কমানো হলো, ঠিক আছে? এইভাবে দেখা যাচ্ছে যে মাটি তোমার হচ্ছে যে সরাসরি দেখা যাচ্ছে কলামটা দিলে দেখা যাচ্ছে যে মাটি অতটা শক্ত না হওয়ার কারণে কলমের ভিতর আরও কি হতো? সেটেলমেন্ট হইতে থাকতো দিনে দিনে। লোড আসতো, সেটেলমেন্ট হইতো, লোড আসতো, আরও সেটেলমেন্ট হইতো, এরকম। কিন্তু যখন আমরা এটা বিস্তরের রেখায় ছড়িয়ে দিয়েছি তখন কি মাটি ওটা বহনক্ষম হয়ে গেছে, অর্থাৎ কি মাটি এখন ওটাকে ঠেকাইতে পারে বা বহন করতে পারে, যার কারণে কি হবে? এই যে এই মাটির যে তোমার হচ্ছে যে ভারবহন ক্ষমতা, ঠিক আছে, এই ভারবহন ক্ষমতার মাধ্যমে কি করতে পারে? মাটি এটাকে ঠেকিয়ে দিতে পারে। এরপরে কি আছে? এরপরে তোমরা এই এইটা দেখো একটু, এইটাকে বলে স্ট্রাপ বা ক্যান্টিলিভার ফুটিং। স্ট্রাপ বা ক্যান্টিলিভার ফুটিং মানে কি? দেখো যে এই একটা কলাম আছে, এই কলামের ফুটিংটা দেখতে কিন্তু এরকমই মনে হচ্ছে, তাই না? এই যে এরকমই মনে হচ্ছে, ঠিক ঠিক আছে। এটার আলোচনা করার আগে এখানে আরেকটু আলোচনা করে নিই। এই স্প্রেড ফুটিংটা কিন্তু বিভিন্ন রকম হয়, যেমন কি এইখানে সরাসরি দেখলাম এই যে এইটাই যেমন, ঠিক আছে, এইটারই চিত্র এটা 3D চিত্র হচ্ছে যে এটা, এগুলো 2D চিত্র, এই দুইটা 3D চিত্র। তো দেখো এখানে 3D চিত্রে আমরা দেখতে পাচ্ছি কলামে যে এরিয়া, কলামে যেটা আসছিল, আসার পর ফুটিংয়ের এরিয়াটা কি হয়ে গেছে? আরও বড়। এই যে নিচেরটা হচ্ছে ফুটিং আর উপরেরটা কলাম। তো এখানে আমাদের এটাকে বলে কি? ইন্ডিপেন্ডেন্ট বা আইসোলেটেড ফুটিং। ইন্ডিপেন্ডেন্ট বা আইসোলেটেড ফুটিং, ওকে। তো এই যে স্প্রেড ফুটিংটা, এটা কি হচ্ছিল? কলাম এসে সরাসরি ফুটিংয়ে এই এরিয়াটা হুট করে বেড়ে গেল, তাই না? কিন্তু কিছু কিছু জায়গায় এরকম স্টেপ আকারে বাড়ানো হয়, অথবা কি এভাবে স্লোপ আকারে বাড়ানো হয়। অর্থাৎ কি এই কলামটা যদি আরেকটু উপর থেকে স্লোপ আকারে বা স্টেপ আকারে বাড়তো, তখন আমরা কিন্তু স্টেপ আকারে বাড়লে তখন বলতাম কি এই স্টেপ ফুটিং, ঠিক আছে, অর্থাৎ স্প্রেড ফুটিংয়ের কয়েকটা ভাগ এগুলো আমরা বলতে পারি। যে সরাসরি ছড়িয়ে যাওয়া, ঠিক আছে, অর্থাৎ হুট করে বেড়ে যাওয়া, তারপরে আছে যে স্টেপ আকারে বেড়ে যাওয়া, আবার আছে কি এটাও স্টেপ না, এটা হচ্ছে যে স্লোপ আকারে বেড়ে যাওয়া। অর্থাৎ কি স্প্রেড মানে ছড়িয়ে দেওয়া, অর্থাৎ এরিয়া বড় করা। এরিয়া বড় করা সরাসরিও হতে পারে, স্টেপ আকারেও হতে পারে, আবার কি স্লোপ আকারেও হতে পারে, ওকে। তো এখন আমরা তারপরে দ্বিতীয় আলোচনায় আসি, যে স্প্রেড বা ক্যান্টিলিভার ফুটিং। তো স্প্রেড বা ক্যান্টিলিভার ফুটিং বলতে আসলে কি বোঝাচ্ছে? দেখো এইখানেও একটা কলাম আছে, এখানেও একটা কলাম আছে, ঠিক আছে। তো এই যে কলামটা, এই দুই কলামের মধ্যবর্তী যে ফুটিং, দেখো এই ফুটিংটা একটা বিম দ্বারা অ্যাড করা দেওয়া হয়েছে। এই যে এখানে দেখো যে একটা বিম আছে, এখানে কি আছে? একটা বিম আছে। তো এই বিম দ্বারা অ্যাড করে যদি দেওয়া হয় তাহলে তখন বলে কি এটা স্ট্র্যাপ ফুটিং। এটা কেন করা হয় সেটা আমরা সামনে আরও আলোচনায় জানতে পারবো। তারপরে দেখো এইখানে দুইটা ফুটিংকে, দুইটা কলামের যে ফুটিং, ঠিক আছে, সেই দুইটা ফুটিংকে একসাথে ঢালাই দেওয়া হয়েছে, দেখো, ঠিক আছে। এই যে একসাথে ঢালাই দেওয়া করা হলো, তার মানে কি দুটোকে সংযুক্ত করে দেওয়া হয়েছে, তার মানে কি কম্বাইন্ড ফুটিং। ওই যে আমরা 3 নাম্বার অগভীর ভিত্তি কি পড়েছিলাম? কম্বাইন্ড ফুটিং। সেই কম্বাইন্ড ফুটিং হচ্ছে যে এই যে এই দুইটা চিত্র হচ্ছে যে কম্বাইন্ড ফুটিং। এটা একেবারে আয়তাকার আকারেই মনে করো যে কম্বাইন্ড করা হয়েছে। এটা কি করা হয়েছে? ট্রাপিজয়েডাল আকারে করা হয়েছে। এই যে ট্রাপিজয়েডাল সেকশন, এটা আয়তাকার সেকশন, ঠিক আছে, এই হচ্ছে যে কথা। তো এরপরে আমরা এটা দেখতে পাচ্ছি কি, এটাই দেখতে পাচ্ছি, দেখো যে অনেকগুলো কলাম এবং সবগুলো কলামের ফুটিং একসাথে দেওয়া। এই যে আমাদের কম্বাইন্ডটা তো দুইটা ছিল, ঠিক আছে, দুইটা বা তিনটা এমন থাকতে পারে, কিন্তু এইখানে কি যদি পুরো বিল্ডিংয়ে যতগুলো কলাম আছে সবগুলোকে একসাথে এইভাবে ফুটিং দেওয়া হয় তখন সেটাকে কি বলে? তখন সেটাকে বলে ম্যাট বা র্যাপ ভিত্তি, ঠিক আছে। তাহলে এটা আমরা অগভীর ভিত্তির প্রকারভেদগুলো জানতে পারলাম এবং তার ডিটেলসগুলো আমরা আরও সামনে জানবো। তো এখনও আমাদের আলোচনার বিষয় কি? গভীর ভিত্তি। তো গভীর ভিত্তি 3 প্রকার। তার ভিতরে কি? যে পাইল ভিত্তি, কেইসন বা ওয়েল ভিত্তি, এবং আরেকটা আছে কি কফারড্যাম ভিত্তি। তো কেইসন বা ওয়েল ভিত্তি এবং কফারড্যাম ভিত্তি, এই দুইটা ভিত্তি কিন্তু আসলে কোনো ভিত্তি না, ঠিক আছে, এই দুইটা কি কোনো ভিত্তি না, এগুলো হচ্ছে অস্থায়ী ভিত্তি, আর এইটা হচ্ছে যে মেনলি স্থায়ী ভিত্তি। তো এগুলো যদি আমরা একটুখানি দেখতে যাই, ঠিক আছে, চিত্রের সাথে নিয়ে আলোচনা করি, তাহলে দেখো যে কেমন আসে। তো এই হচ্ছে যে আমাদের পাইল ফুটিং, ঠিক আছে। দেখো যে একটা বিল্ডিংয়ের নিচে এখানে দেখানো হয়েছে একটা বিল্ডিংয়ের জন্য। তো এই বিল্ডিংয়ের জন্য এখানে আমরা দেখতে কি পাচ্ছি? দেখো যে এই যে আমাদের একটা বিল্ডিং, এই বিল্ডিংয়ের নিচে অনেকগুলো কলাম আছে, যে কলামগুলো সরাসরি ওই বিল্ডিংয়ের যে গ্রাউন্ড ফ্লোর, সেই গ্রাউন্ড ফ্লোর বা তার নিচে আরও একটা ফ্লোর থাকতে পারে, সেই ফ্লোরকে সাপোর্ট দিচ্ছে, ঠিক আছে। তো সেই সাপোর্ট যেহেতু দিচ্ছে তাহলে এটা হয়ে গেল কি আমাদের পাইল ভিত্তি। ঠিক একইভাবে এটা দেখো যে একটা ব্রিজের অ্যাবার্টমেন্ট দেখানো হয়েছে, একটা ব্রিজের পায়ার দেখানো হয়েছে, ঠিক আছে। তো পায়ার বলতে কি, যে অ্যাবার্টমেন্ট বলতে তো আমরা বুঝি ব্রিজের একেবারে শেষ দুই প্রান্তে যে দুইটা পায়ার, ঠিক আছে।
আর আমাদের হচ্ছে যে শেষ দুই প্রান্তে যে মনে করো যে দুইটা সাপোর্ট, ওইটাকে বলে অ্যাবাটমেন্ট। আর পায়ার বলতে আসলে কি বোঝায়? পায়ার বলতে বোঝায় যে মধ্যবর্তী যতগুলো আছে, অর্থাৎ নদীর ভিতরে যেগুলো পড়ে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি কি যে এক বা এক মানে একটাই থাকতে পারে বা একাধিকও থাকতে পারে, এমন অনেকগুলো কলাম থাকতে পারে। সেই কলামগুলো মিলে এখানে সে একটা পাইল ক্যাপ তৈরি করে তার উপর গিয়ে আমরা এই যে ওই যে ব্রিজের যে ফুটিংটা যে পায়ারগুলো দেখতে পাই, সেই পায়ারটা গড়ে ওঠে। তো এইভাবে আমাদের পাইল ফুটিং দেওয়া হতে পারে, ঠিক আছে। এখানে আমাদের নিচে কি জানি, নিচে হচ্ছে যে খুবই নরম মাটি, তাই না? নদীর নিচে কি হয়, খুবই নরম মাটি হয় না? তো সেক্ষেত্রে আমাদের পাইল ফুটিং দেওয়া হয়। তো পাইল ফুটিং মূলত কি, যে আমাদের গভীর ভিত্তি, তার মানে কি এটা অনেক কি বলা যায় যে মাটির শক্ত স্তর এখানে অনেক নিচে, এই কারণে গিয়ে সেখানে গভীর ভিত্তি আকারে পাইল ভিত্তি দেওয়া হচ্ছে। তো এই চিত্র আকারে যদি তুমি না বোঝো, এইটাই গেলে আরেকটু ভালো করে বুঝবা। দেখো, যেমন দেখতে পাচ্ছ যে এইটা একটা মনে করো স্ট্রাকচার, এটা হতে পারে একটা পায়ার, হতে পারে একটা বিল্ডিং, যাই হোক না কেন কিছু একটা হতে পারে। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইখানে একটা পাইল, এখানে অনেকগুলো পাইল আছে, তাই না? এখানে 4টা পাইল আমরা দেখতে পাচ্ছি। তো এই পাইলগুলোর উপরে একটা পাইল ক্যাপ তৈরি করা হয়েছে। পাইল ক্যাপ মানে কি, ওই 4টাকে একসাথে, 4টার মাথা একসাথে ঢালাই দিয়ে ওখানে একটা মনে করো যে সমতল জায়গা তৈরি করা হয়েছে। তো ওই সমতল জায়গা তৈরি করে তার উপর ওই স্ট্রাকচারটা তৈরি করা হয়। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে মাটিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। দেখো যে এই একটা ভাগ, ঠিক আছে, এই যে এর উপর পোরশন একটা, এর উপর পোরশন আর একটা, এবং এই যে লাস্ট এই যে একটা। তো এখানে দেখতে পাচ্ছি আমরা একদম উপর পোরশনে লো ডেনসিটি। লো ডেনসিটি মানে কি, মাটির ঘনত্ব যত কম হয় সেখানে কিন্তু মাটির ভার বহন ক্ষমতাও কম হয়। এখানেও দেখো যে মিডিয়াম ডেনসিটি, তার মানে কি আগেরটার সাথে একটু ঘনত্ব বাড়ছে। এবার তারপরে গিয়ে কি দেখতে পাচ্ছি, হাই ডেনসিটি, তার মানে কি আরও খানিকটা ঘনত্ব বাড়ছে। তো আমাদের যত ঘনত্ব বাড়তেছে তত কি হচ্ছে, শক্ত স্তর হচ্ছে। তাহলে ধরলাম যে এইটা হচ্ছে মাটির সেই শক্ত স্তর, ঠিক আছে। অর্থাৎ আমরা যে ধরনের শক্ত স্তর চাইতেছি, ঠিক আছে। তো আমাদের এই শক্ত স্তরে এই যে লোডটাকে ট্রান্সফার করার জন্য সরাসরি দেখো যে পাইল আকারে এটাকে অনেক মনে করো যে নিচে দেওয়া হয়েছে, ঠিক আছে। অর্থাৎ কি, পাইল বলতে পারো যে অনেকটা কলাম টাইপের, ঠিক আছে। সেটাকে ড্রাইভ করে, বা এখানে ড্রাইভ করে বলতে কি যে আলাদা জায়গা থেকে তৈরি করে এনে এটাকে মাটির অভ্যন্তরে এইভাবে পুঁতে দিয়ে, অর্থাৎ এইভাবে ড্রাইভ করে দিয়ে, অর্থাৎ ঢুকিয়ে দিয়ে, ঠিক আছে। অথবা হতে পারে কি যে এইখানে গর্ত করে, লম্বা কুয়ার মতো গর্ত করে নিয়ে গিয়ে ওখানে ঢালাই দিয়ে এই পাইলগুলো তৈরি করা হয়। সেই পাইলগুলো তৈরি করার পর সেখানে কি যে তার উপর এই স্ট্রাকচার তৈরি করা হয়, ঠিক আছে। তো এই হচ্ছে যে কথা। তো অর্থাৎ এই মাটির শক্ত স্তরে গিয়ে এই যে দেখো যে পাইল লোড ট্রান্সফার করতেছে। কিন্তু আমরা অগভীর ভিত্তির ক্ষেত্রে কি দেখেছিলাম যে এই যে হচ্ছে যে ভিত্তি, এই ভিত্তি এতটা গভীর হচ্ছিল না, বা এত কি বলা যায় যে মাটির অভ্যন্তরে এত বেশি যাচ্ছিল না। কারণ কি, তখন মাটির মোটামুটি যে ধরনের ভারবহন ক্ষমতা আমাদের প্রয়োজন সেটা আমরা মাটির উপরের স্তরের দিকে পেয়ে যাচ্ছিলাম, হয়তো বা এই লোয়ার ডেন্সিটিতে বা মিডিয়াম ডেন্সিটিতে পেয়ে যাচ্ছিলাম। কিন্তু আমাদের এইখানে গিয়ে কি শক্ত স্তর অনেক নিচে পেয়েছি, যার কারণে আমাদের পাইল ভিত্তি দিতে বাধ্য হয়েছি আমরা, ঠিক আছে। দেখো পাইলগুলো কিন্তু অনেক লম্বা লম্বা হয়, ঠিক আছে। এই যে আমাদের পদ্মা সেতুর পাইলগুলো যদি তোমরা একটুখানি ভিডিওতে দেখো, ঠিক আছে, যখন এগুলো ইনস্টল করা হয়, ঠিক আছে, সেখানকার ভিডিও অনেক ইউটিউবে আছে। তোমরা যদি ওখান থেকে 2-1টা ভিডিও দেখো তাহলে দেখতে পারবা যে পাইলগুলো কেমন, ঠিক আছে, অনেক লম্বা লম্বা পাইল। তো সেই পাইলগুলো ওরকম দেখা যাচ্ছে যে ব্যবহার করা হয়। সেখানে দেখা যাচ্ছে যে 130 মিটার দৈর্ঘ্যের পাইল ব্যবহার করা হয়েছে, মানে বোঝো কত গভীর। তো যাই হোক, এরপরে গিয়ে কি আছে, এরপরে আমরা আরও 2 ধরনের গভীর ভিত্তি দেখেছিলাম, তাই না? বলেছিলাম যে এই দুইটা কোনো ভিত্তিই না, এই দুইটা জাস্ট কি যে অস্থায়ী ভিত্তি। অস্থায়ী ভিত্তি কেন, যে ওই যে বললাম নদীর ভিতরে যে পাইল ঢুকাতে হয়, ঠিক আছে, বা পাইল তৈরি করতে হয়, তখন আমাদের এই যে একটা দেখো যে এখানেও একটা নদী দেখতে পাচ্ছ, এখানেও একটা মানে নদী বা জলাশয় এমন কিছু দেখতে পাচ্ছ, তাই না? তো এইখানে আমাদের দেখতে পাচ্ছ কি যে এই যে পানি আছে, পানি থাকার পরে এখানে যদি আমাদের কোনো স্ট্রাকচার তৈরি করতে হয় তাহলে আমাদের এই পানিটাকে কি করতে হবে, আটকাতে হবে, ঠিক আছে। ঠিক এইভাবেও দেখো যে এখানেও এখানে একটা স্ট্রাকচার তৈরি করে সেখানে কি করতে হয়েছে, এখানকার পানি উঠিয়ে ফেলতে হয়েছে, হয়ে তারপরে এই যে ভিতরে গিয়ে তোমরা কতটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছ জানি না, তবে এর ভিতরে গিয়ে কি দেখো যে অনেক মেশিনারিজ এর ভিতরে গিয়ে কাজ করতেছে। তো এই যে আমাদের জলাশয়ের ভিতরে গিয়ে যখন কাজ করতে হয় তখন আমাদের এর ভিতরে আর পানিটাকে সেচে ফেলতে হয়, তো বা বাইরের পানিকে আটকে রাখতে হয়। তখন কি করা হয় যে এরকম গোলাকার, ঠিক আছে, তারপরে এটা যেমন তুমি ষড়ভুজ আকার দেখতেছো বা চতুর্ভুজ হতে পারে, এইরকম বিভিন্ন ধরনের আকৃতির তোমার হচ্ছে যে কিছু পানিরোধী কাঠামো তৈরি করা হয়। সেই পানিরোধী কাঠামো তৈরি করে তার ভিতরে গিয়ে কি কাজ করা হয়। অর্থাৎ এখানে আমি মনে করো পাইল ড্রাইভ করব বা এখানে একটা ভিত্তি তৈরি করব, তো যার কারণে আমি আশপাশের পানি থেকে এই জায়গাটাকে শুকনা চাইতেছি। তো শুকনা চাইতে গেলে কি করতে হবে, আশপাশের পানিকে আটকাইতে হবে। তো পানিকে আটকানোর জন্য অস্থায়ী কিছু ভিত্তি তৈরি করা হয়, যেটাকে তোমার অস্থায়ী ভিত্তি বলতে পারি। তো সেই অস্থায়ী ভিত্তি হচ্ছে মূলত
এটা হচ্ছে সেই কেইশন, ঠিক আছে, এটাকে আমরা বলবো কি, এটা হচ্ছে যে কেইশন এবং এইটা হচ্ছে যে কফার ড্যাম, ঠিক আছে, কফার ড্যাম। তো কেইশন এবং কফার ড্যাম কেন আমরা আলাদা আলাদা বলতেছি, কারণ দুইটাই তো পানি আটকাচ্ছে, তাই না, দুইটাই তো পানি আটকাচ্ছে, তাহলে দুইটা আলাদা আলাদা প্রকৃতির হইলো কি করে ভিত্তিতে, সেগুলো আমরা সামনে জানতে পারবো। তো সেগুলো নিয়ে সামনে আরও ডিটেইল আলোচনা হবে, সেখানে আমরা জানতে পারবো। তো এইখানে জাস্ট এতটুকুই মনে রাখো। এই ক্লাসে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।